আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের অনলাইন যে ক্লাসটা সেটা একটু সমস্যার কারণে হয় নাই। তো সেক্ষেত্রে আমি সবাইকে স্ক্রিন রেকর্ডার সহ আজকের যে ক্লাসের যে বিষয়বস্তু বা আজকের ক্লাসে যেটা আলোচনার বিষয় করার কথা ছিল সেটা আমি আপনাদেরকে ভিডিও ক্লাস হিসেবে দিয়ে দিচ্ছি। সেটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে। পাশাপাশি হচ্ছে আমাদের গ্রুপে থাকবে। ঠিক আছে? ক্লাস না হলে কোনো কারণে কোনো টেনশনের কোনো কারণ নেই। আমি আমার স্টুডেন্টদেরকে বললাম। কারণ হচ্ছে যে ইনশাআল্লাহ এই বিষয়ে আমি ৮ থেকে ১০ বছর যাবৎ কাজ করতেছি। আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা হবে না। আমি ইংলিশ মিডিয়াম শাহিন গার্ডেন স্কুল, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, তারপরে হচ্ছে কিশোরগঞ্জ মডেল কলেজ, তারপরে হচ্ছে সৃষ্টি শিক্ষা পরিবার, তারপরে হচ্ছে এরকম স্বনামধন্য অ্যাম্বিশন সহ স্বনামধন্য অনেক প্রতিষ্ঠানে কাজ করেছি এবং দীর্ঘদিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে আমি কাজ করছি। অনলাইন প্ল্যাটফর্ম কীভাবে স্টুডেন্টদেরকে ভালো কিছু দেওয়া যায় এটা নিয়ে আরও আমার কাজকর্ম অব্যাহত থাকবে। যা আমার স্কুলের স্টুডেন্টদের জন্য সেই বিষয়গুলো আমি ফ্রি দেওয়ার চেষ্টা করছি। তো স্কুল ছাড়া যারা আছে তাদের ক্ষেত্রে এটা পেইড হয়। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমি তৃতীয় অধ্যায় আলোচনা করব উদ্ভিদ ও প্রাণীর কোষের সংগঠন। তো সেখানে হচ্ছে আমাদের চারপাশে দৃশ্যমান সকল জীব থেকে শুরু করে খালি চোখে দেখতে না পাওয়া অণুজীব সকলেই কোষ দিয়ে গঠিত। জীবদেহের গঠন ও কাজের একক কোষ। কোষ জীবদেহের অভ্যন্তরের জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ সংগঠিত হয় কোষে। কোষ পৃথিবীতে অনেক জীব আছে যারা একটিমাত্র কোষ দিয়ে তৈরি। কোষের উপর ভিত্তি করে জীবদেহকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এককোষী এবং হচ্ছে বহুকোষী। ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি হচ্ছে এককোষী জীব। আবার অনেক বহুকোষী জীব বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত, যেমন মানুষ, আমরা হচ্ছে বহুকোষী জীব। গাছ, পাখি অসংখ্য কোষ দিয়ে গঠিত, একটির সাথে আরেকটি যুক্ত জীবদেহ গঠন করে। যেমন একটি ইট দিয়ে আমরা কী করি, অনেকগুলো ইট দিয়ে আমরা কী করি, ভবন তৈরি করি। তো সেরকম কোষগুলো এভাবে আস্তে আস্তে গঠিত হয়। তোমার স্কুলের ভবনের কথা ভাবো, একতলা হোক ৫ তলা, ভবনটি কিন্তু তৈরি হয়েছে একের পর ইট। তাই ইটগুলো আমরা বলতে পারি ভবন তৈরির একক। তেমনিভাবে আমাদের জানা অজানা ছোট বড় জীব আছে, তাদের গঠনের মূলে রয়েছে কিছু গাঠনিক একক। সম্পূর্ণ শরীর প্রিয় পোষা প্রাণী কিংবা মাঠ, গাছ সবকিছু গঠনের উপর ভিত্তি করে কাজ করে ওই একক। জীবজগতের অধিকাংশ উদ্ভিদ প্রাণী বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সার্বত্রিক কাজের জন্য কোষগুলো যুক্ত থাকে। কাজের উপর ভিত্তি করে বহুকোষী জীবে কোষের আকৃতি নানা রকম হয়ে থাকে। কোষের আণুবীক্ষণিক বস্তু অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রত্যক্ষ করেন। ১৬৬৫ সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বোতলের ছিপি পরীক্ষা করার সময় তিনি মৌচাকের ন্যায় অসংখ্য কুঠুরি পরপর সাজানো দেখতে পান। কুঠুরি কি? কুঠুরি হচ্ছে ছিদ্রযুক্ত জায়গা। এই যে এখানে চিত্রের মধ্যে দেখানো হয়েছে। তিনি বোতলের ছিপির গঠনকারী এই এককগুলোর নাম দেন হচ্ছে কোষ। এখানে আমরা বাম পাশে একটি অণুবীক্ষণ যন্ত্র দেখতে পাচ্ছি, আর ডান পাশে রবার্ট হুকের দেখা বোতলের ছিপির মতো যে অংশগুলো কোষ, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। অণুবীক্ষণ যন্ত্র এমন একটি যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকার দেখা যায়। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় ১৬শ শতাব্দীতে এবং অ্যান্টনি ফন লিউয়েনহুক অণুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো অণুবীক্ষণ যন্ত্রের উন্নতির সাধনে কাজ করেন এবং দীর্ঘ প্রচেষ্টার ফলে বর্তমান সময়ে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয়েছে। এটি দুই ধরনের হয়, একটি হচ্ছে সরল আর একটি হচ্ছে যৌগিক। তো এটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। এসব অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা সহজেই এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহুকোষী উদ্ভিদ প্রাণীর কোষ পর্যবেক্ষণ করতে পারি। এখানে একটা অণুবীক্ষণ যন্ত্রের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। বৃহদাকার জীবদেহেও ছোট আকারে অসংখ্য কোষ থাকে। একটি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি বিভিন্ন কোষের দিকে তাকাও, দেখতে পাবে যে বিভিন্ন কোষের আকৃতি ভিন্নতা রয়েছে।
কিছু কোষ লম্বা, কিছু কোষ গোলাকার, দণ্ডাকার, বিভিন্ন আকার আকৃতি। কিছু কোষ আছে যার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই, এদের আকৃতি পরিবর্তনশীল। তবে একটু জুম করে তোমাদের অণুবীক্ষণ যন্ত্র দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে উপরের অংশ হচ্ছে অভিনাত্র, টানা নল, স্ক্রুল, সন্নিবেশিত স্ক্রু। হ্যাঁ, এভাবে বিভিন্ন অংশগুলো একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ দেওয়া আছে। দেহ নল, অবজেক্টিভ, ডায়াফ্রাম, স্ক্রু, দর্পণ। তো শিক্ষকের সাহায্য নিয়ে একটি যন্ত্র পর্যবেক্ষণ করা এবং বিভিন্ন অংশের নাম লেখো, এটাই ইম্পর্টেন্ট, তোমরা এটা চেষ্টা করবে। জীবকোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির উপর কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যথা আদিকোষ এবং প্রকৃত কোষ। আদিকোষের নিউক্লিয়াস আবরণী দ্বারা আবদ্ধ নয়, যেমন ব্যাকটেরিয়া। প্রকৃত কোষের নিউক্লিয়াস আবরণ থাকে। প্রকৃত কোষকে তাদের কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, দেহকোষ, জননকোষ। দেহকোষ দেহের গঠন বৃদ্ধিতে কাজ করে, এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। জনন কোষের কাজ হচ্ছে প্রজননের অংশ নেওয়া এবং বিভিন্ন কাজে আকার আকৃতির কোষ দেখা যায়, যেমন গোলাকার, ডিম্বাকার, আয়তকার ইত্যাদি। গোলাকার গোল, ডিম্বাকার হচ্ছে একটু চ্যাপ্টা হয়, আর আয়তকার তো তোমরা বোঝোই। সাধারণত এই কোষ এতই ক্ষুদ্র যে কালি চোখে এগুলো দেখা যায় না, ঠিক আছে। এখানে দেখো যে একটি অণুবীক্ষণ যন্ত্রে দেখা একটি ব্যাকটেরিয়া কোষ। হ্যাঁ, এখানে কি কি আছে? নিউক্লিয়েট আছে, সাইটোপ্লাজম আছে, রাইবোজোম আছে, ফ্লাজেলা আছে, প্রাচীর, কোষ ঝিল্লি। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া কোষ। তো এখানে নতুন কিছু শব্দ আছে, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম। হ্যাঁ, প্রোটোপ্লাজম হচ্ছে কোষের একটি অংশ। হ্যাঁ, দেহকোষ, তা দেহকোষের একটা অংশ। জনন কোষ জনন কাজে অংশ নেয়। আর হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। এখানে ক্লাসটা আমি পরবর্তীতে ক্লাসে একটি জীবকোষের গঠন, সেটা আমি আর একটু ভিন্নভাবে তোমাদের উপস্থাপন করার চেষ্টা করব। আর হচ্ছে আগের অধ্যায়ে তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল, এগুলো তোমরা বাসায় প্রত্যেকেই হোমওয়ার্ক করার চেষ্টা করবে। হ্যাঁ, হোমওয়ার্ক করে এই যে সৃজনশীল প্রশ্নগুলো 1-এর ক খ, 2-এর ক খ, এগুলা হোমওয়ার্ক করে তারপর আমাকে একটু কষ্ট করে তোমরা পাঠিয়ে দিবে। হ্যাঁ, হোমওয়ার্কটা তোমরা আমাকে পার্সোনালি মেসেজ দিবে, গ্রুপে আমি দিব, তোমরা আমাকে পাঠিয়ে দিবে, নাম লিখবে, তারপর হচ্ছে রোল লিখবে। আর গ্রুপে আমি দেবো, গ্রুপে দেওয়ার দরকার নেই, সবাই তো মেসেজ করে, আসলে সবার মেসেজ করা একটু ঝামেলা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমাদের এটা দিয়ে দিবে, এভাবে দিলেই সুন্দর হয়। হ্যাঁ, তোমাদের এটা কীভাবে করলে তোমাদের ভালো হবে সেটা আমরা বুঝি। হ্যাঁ, সেটা আমরা জানি। তো সেই ক্ষেত্রে তোমাদের এটা সবার জন্যই ভালো, সুন্দর হবে, মঙ্গল হবে, এবং এটাকে আমরা দীর্ঘদিন চালিয়ে রাখতে যাচ্ছি, যাতে এখানে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। কারণ এটা হচ্ছে যে যদি প্রবলেম হয় তো সেই